প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে এত কিছুর পর আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। আমরা সবাই বাড়িতে থেকো, ভালো থেকো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী ডিজিএস অধ্যায় নম্বর 14 চতুর্দশ অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি সম্পর্কে তোমাদের কাছে ক্লাস নেব। যারা আমার ক্লাসের সাথে সম্পৃক্ত আছো তারা অবশ্যই বই, খাতা এবং কলম ক্লাস নিয়ে বসবা। কিছু কিছু বিষয় তোমাদের অনলাইনে দিব, প্রশ্ন দিব। সামনে তোমাদের পরীক্ষা আছে, পরীক্ষার ব্যাপারে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই মনোযোগী হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। তাহলে আমরা এখন ক্লাসে প্রবেশ করি, ঠিক আছে? আমাদের আজকে হচ্ছে 14তম অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। আচ্ছা, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জাতিসংঘ সম্পর্কে কিছুটা হলো আলোচনা করা দরকার। কারণ এসডিজি এমডিজি এটা পরিপূর্ণটাই মানে জাতিসংঘর আন্ডারই হয়ে থাকে। সেই জন্য জাতিসংঘ সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যাই হোক, জাতিসংঘ কবে গঠিত হয় আমরা জানি যে জাতিসংঘ 1945 সালের 24শে অক্টোবর যুক্তরাষ্ট্রে গঠিত হয়। বর্তমানে সদস্য সংখ্যা হলো 193টি। তোমরা এগুলো নৈবিত্তিকের বা এমসিকিউর জন্য এই বিষয়গুলো একটু পড়ে নিবা। এই জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ চিত্র, খুন, ক্ষতিগ্রস্ত মানুষ, হত্যা, বিভিন্ন প্রকার অরাজকতা পরিবেশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশ্বের তৎকালীন সময়ে অনেকগুলো রাষ্ট্র মিলিতভাবে একটি সংঘ গঠন করে, যার উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তার ভিত্তিতে 1945 সালে আমাদের জাতিসংঘ গঠিত হয়ে থাকে। এখন আসো, এই জাতিসংঘ পরপর দুইটা, একটা হলো এমডিজি। প্রথমত বলি তোমাদেরকে এমডিজি এর লক্ষ্য সমূহ। এমডিজিটা কি? এমডিজিটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। এটা ছিল আমাদের কত সাল? এটা ছিল আমাদের 2000 থেকে 2015 সাল পর্যন্ত। এমডিজিটা ছিল 2000 থেকে 2015 সাল পর্যন্ত, অর্থাৎ সহস্রাব্দ লক্ষ্যমাত্রা উন্নয়ন লক্ষ্যমাত্রা। যাই হোক, এখানে তোমাদের একটা বিষয় একটু বলি যে বিশ্বের আমাদের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে প্রায় 193 বা 95টি। যাই হোক, দুইটা এখানে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় নাই। বর্তমানে এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর ভিতরে অনেক গরিব দেশ রয়েছে, অনেক মধ্যবিত্ত দেশ রয়েছে, মধ্যম আয়ের দেশ রয়েছে, উন্নত দেশও রয়েছে। এখন জাতিসংঘ এই যেটা মধ্যম আয়ের দেশ কিংবা নিম্ন আয়ের দেশ কিংবা নিম্ন দেশ যেগুলো রয়েছে, এগুলোকে উপর দিকে উঠে নেওয়ার জন্য কতগুলো পন্থা, কতগুলো উপায় বা কতগুলো শর্ত জুড়ে দেয়। যদি ওই দেশটি এইগুলো পালন করতে পারে, সেগুলো আস্তে আস্তে উপরের দিকে, উন্নতির দিকে ধাবিত হতে থাকে। অনুরূপভাবে বাংলাদেশের উপরেও জাতিসংঘ 2000 থেকে 2015 সাল পর্যন্ত একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় যে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের দেশটা উন্নতির দিকে ধাবিত হবে। সেগুলো কি তোমাদের বইয়ের প্রথমেই দেখো, এখানে দেওয়া আছে। প্রথমেই দেখো, সুন্দর করে দেওয়া আছে এখানে 2015 সালের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজি অর্জনের মধ্যে কি কি ছিল। 1 নম্বর ছিল চরম দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্তি। 2 নম্বর ছিল সার্বজনীন প্রাথমিক শিক্ষা। 3 নম্বর ছিল সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা, এনে নারী ক্ষমতায়ন অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট। শিশু মৃত্যু হার কমানো, মায়ের স্বাস্থ্যের উন্নয়ন, HIV এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। এখানে 9টা তোমাদের পয়েন্ট দেওয়া আছে। আশা করি এই 9টা পয়েন্ট তোমরা 9টা পয়েন্ট আকারে দিবা। তোমাদের এই প্রশ্ন আকারে থাকবে যে এমডিজি এর লক্ষ্য সমূহ কি কি ছিল বা এমডিজির লক্ষ্য সমূহ কি কি তা উল্লেখ করো। তখন এই 9টা পয়েন্ট তোমরা সুন্দর করে উঠিয়ে দিবা।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো এসডিজি। এসডিজি কি তোমাদেরকে বলি, বাংলাদেশ যখন 2000 থেকে 2015 সাল এটা যখন এমডিজিটা লক্ষ্য অর্জনে সক্ষম হলো, তখন জাতিসংঘ আমাদেরকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কতগুলো আবার নতুন করে শর্ত দেয়, যেটা ছিল আমাদের 2015 থেকে 30 সাল পর্যন্ত। এটাকে ধরা হচ্ছে সময় 2015 থেকে 2030 সাল। এটাকে বলা হচ্ছে এসডিজি। এসডিজি শব্দের অর্থ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট। সাস্টেইনেবল মানে কি? সাস্টেইনেবল মানে হচ্ছে যে টেকসই। আমরা একটা কাজ করেছি, একটা জিনিস তৈরি করতেছি, সেই জিনিসটা যেন আমাদের টেকসই হয়, দীর্ঘস্থায়ী হয়, লঞ্জিভিটি হয়। আমরা যে এমডিজি অর্জন করেছি, তারপরে আমরা পদার্পণ করতেছি, বর্তমানে চলতেছে আমাদের হলো এসডিজি। এই এসডিজি অর্জন করতে গেলে আমাদের জাতিসংঘ মোটামুটি 17টি আমাদের অভিষ্ট দিয়েছে। তোমাদের 135 পৃষ্ঠায় দেখো সুন্দর করে একটা শর্ট দেওয়া আছে। এই শর্টটাতে দেখো 17টি অভিষ্ট দেওয়া আছে। তোমরা যখন বাসায় করবা তখন এই অভিষ্টগুলো অবশ্যই খাতায় কলমে লিখবা। খাতায় লিখবে, স্টেপ বাই স্টেপ উপর থেকে নিচের দিকে সুন্দর করে 17টি অভিষ্ট তোমরা খাতায় লিখে অবশ্যই মুখস্থ করবা। এই 17টি অভিষ্ট যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ পূরণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ এই এসডিজি অর্জন করা সম্ভব হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসডিজি অর্জন করতে গেলে আমাদের এই 17টি যে অভিষ্ট রয়েছে, এই 17টি অভিষ্ট অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে পূরণ করতে হবে। এগুলো যদি পূরণ করা না হয় তাহলে সেটা কখনোই এসডিজি অর্জন করা সম্ভব হবে না, বা তখন আমাদের দেশটা মধ্যম আয়ের দেশে পরিণত হবে না। আমি এই প্রশ্নটা আরেকটু পরে আসতেছি, তোমাদেরকে বলি। আচ্ছা, এসডিজি যদি বলা হচ্ছে যে টেকসই উন্নয়ন অভিষ্ট। এখন তোমাদেরকে বলি, বাংলাদেশের প্রায় 16-17 কোটি জনসংখ্যা। এই জনসংখ্যার জন্য আমাদের খাদ্যের দরকার, আমাদের বস্ত্রের দরকার, আমাদের কাপড়ের দরকার, আমাদের বনভূমির দরকার, আমাদের বাড়ি ঘরেরও দরকার। এখন আমাদের খাদ্যের প্রয়োজন। খাদ্যের প্রয়োজন বলতে কি আমাদের শস্য আছে, মাছ আছে, মাংস আছে, সব কিছু আছে। আমরা কি একেবারে এগুলো কি খেয়ে একবারে শেষ করে দিব? খাদ্যশস্য উৎপাদন করতে গিয়ে যেখানে আমার 5 কেজি ইউরিয়া সারের দরকার হচ্ছে, সেখানে জমিতে আমি 10 কেজি ইউরিয়া সার দিচ্ছি। যেখানে আমার 1 বোতল বা 500 ml এর একটা বোতলের কীটনাশকের দরকার ছিল, সেখানে আমি 1000 ml এর একটা কীটনাশকের ওষুধ দিচ্ছি। এই যে বেশি বেশি আমরা দিচ্ছি, অপরে চিন্তা ভাবনা না করি, এটা হলো আমাদের হলো কি, এটা আমাদের জন্য ক্ষতি। আমাদের একদিকে যেমন খাদ্যের প্রয়োজন, অন্যদিকে তেমনি আবার উন্নয়নেরও প্রয়োজন। যেমন ধরো, এই খাদ্য উৎপাদন করতে গিয়ে আমার যেটুকু প্রয়োজন, আমি কীটনাশক ব্যবহার করতে গিয়ে যেন অন্য কোনো যে প্রাণীগুলো রয়েছে, মাছ, জলের ভিতরে মাছ থাকে, পোকামাকড় থাকে, উপকারী অপকারী দুটোই থাকে, কিন্তু এই জিনিসগুলো যাতে আমাদের মারা না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার যেটুকু প্রয়োজন, অর্থাৎ আমাদের প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু আমরা ব্যবহার করব না। এই যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করব না, এটাকে বলা হচ্ছে টেকসই। অনুরূপভাবে যেমন ধরো, আমাদের জনসংখ্যা একদিকে যেমন বাড়তেছে, অন্যদিকে তেমনি আবার কি হচ্ছে, অন্যদিকে তেমনি জনসংখ্যাটা জন্য ঘরবাড়ির প্রয়োজন। এখন ঘটনা হচ্ছে কি, যে ঘরবাড়ি করার জন্য আমাদের জায়গা জমি প্রয়োজন। তাহলে কি আমরা ফসলি জমি যেগুলো আছে, এই ফসলি জমিগুলো কি আমরা নষ্ট করব? আমাদের বাড়িঘরের দরকার জনসংখ্যার জন্য, কিন্তু আমরা ফসলি জমিগুলো যেগুলো আছে সেগুলো আমরা নষ্ট করব না। নষ্ট করলেও আমাদের, যেমন এখানে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, বর্তমান যুগ হলো বিজ্ঞানের উচ্চ শিখরে আহ্বান করতেছে। আচ্ছা, তোমরা ভালো করে খেয়াল করো যে এখন আমরা কিন্তু এই দিকে মানে দৈর্ঘ্য প্রস্থের দিকে কম যাই। আমরা কিন্তু আমাদের বাড়িঘর কিন্তু সব উপর দিকে উঠতেছে, 1 তলা 2 তলা 5 তলা 7 তলা 10 তলা 50 তলা কিন্তু উপর দিকে উঠতেছে। আমাদের 5টা ছেলের জন্য যদি 5টা ফ্ল্যাট করা হয়, সেটা উপর দিকে যাচ্ছে। আর 5টা ছেলের জন্য 5টা বাড়ি করা হয়, তাহলে 5 শতক মাটি দিয়ে যদি হয়, তাহলে আমাদের এখানে 25 শতক মাটির প্রয়োজন পড়তেছে। এই যে 5 বাই 31 হয়ে উপর দিকে 5 তলা তুললো, এটা কিন্তু আমার বাড়তি জমির কোনো প্রয়োজন
কিন্তু আমরা ফসলি জমি যেগুলো আছে এগুলোকে কিন্তু আমরা নষ্ট করলাম না। এই যে নষ্ট না করে আমরা উপর দিকে গেলাম, এটা হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন। কারণ ওখানে আমি ফসল ফলাতে পারতেছি, ওখানে আমি গরু ছাগল কিছু লালন পালন করতে পারতেছি, এখানে অন্য কোনো কাজ করতে পারতেছি। বাড়তি জমি যেগুলো আমাদের থেকে গেল, তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের একদিকে যেমন বাড়ি ঘরের প্রয়োজন, অন্যদিকে তেমনি আমাদের সম্পত্তিগুলো আমাদের রক্ষা করা প্রয়োজন। এই যে সম্পত্তি রক্ষা করা হলো, এটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা টেকসই উন্নয়ন। অনুরূপভাবে আমরা যেমন মৎস্য চাষ, মৎস্য গবাদি পশু, এগুলো আমাদের আমিষের চাহিদা, খাদ্যের চাহিদা, প্রোটিনের চাহিদা আমাদের পূরণ করে থাকে। এখন ঘটনা হচ্ছে যে এই মৎস্যগুলো কি আমরা একবারে নিধন করব? না। আমরা যেমন একদিকে মৎস্য আহরণ করব, গরুর মাংস বা এই ধরনের যে মাংসগুলো খাবো, একদিকে যেমন আমরা এগুলো আহরণ করব, অন্যদিকে সেগুলোকে আমরা চাষাবাদের ব্যবস্থা করব। তাহলে আমাদের কি হবে? আমরা একদিকে আমরা নষ্ট হচ্ছে, আরেকদিকে অন্য দিক দিয়ে আমাদের কিন্তু সবগুলো কিন্তু আমরা পুষিয়ে আসতেছি। আমরা একবারে সব কিছু নষ্ট করবো না। এটা কি বলা হচ্ছে টেকসই উন্নয়ন। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারতেছো যে যা কিছুই আমরা করব সেটা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমরা এটা করব। এই ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে যখনই আমরা যে কাজটা করব সেটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট। তোমাদের এখানে একটা জিনিস দেখো, এসডিজি 17টি অভিষ্ট রয়েছে, তারপর রয়েছে হলো 169টি লক্ষ্যমাত্রা এবং 230টি নির্ধারণ স্থির করা হয়েছে। তোমাদের এগুলো কিন্তু নৈবেদ্যিক বা এমসিকিউর জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন পড়বে। তোমরা এগুলো বইগুলো একটু ভালো করে দেখে নিবা, তোমাদের অনেক কাজে লাগবে। এরপরে আসো বনভূমি কেন রক্ষা করা প্রয়োজন। আমাদের মূল প্রসঙ্গ কিন্তু হলো এফডিজি আর হলো এসডিজি, তার সাথে কিন্তু রয়েছে আমাদের বনভূমি কেন রক্ষা করা প্রয়োজন। আমি যে কথাটা কিছুক্ষণ আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের একদিকে যেমন বাড়ি ঘর প্রয়োজন রয়েছে, আমরা বন জঙ্গল কেটে সাফার করতেছি, অন্যদিকে কলকারখানা, মিল, ফ্যাক্টরি তৈরি করতে গিয়ে কিন্তু আমরা বনভূমি বনাঞ্চল রক্ষা করতেছি। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এইগুলো যেমন শিল্প কারখানা, ঘরবাড়ি সব কিছুর প্রয়োজন রয়েছে, পাশাপাশি যদি গাছ প্রকৃতি যদি না থাকে তাহলে কিন্তু আমরা থাকতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। বলে কিভাবে? আমরা যেমন অক্সিজেন আমরা নিচ্ছি, সেটা ছাড়তেছে গাছ, সবুজ বৃক্ষরাজি। অন্যদিকে তারা যেটা ছাড়তেছে সেটা কিন্তু আমরা নিচ্ছি, আমরা যেটা ছাড়তেছি তারা কিন্তু সেটা গ্রহণ করতেছে। যদি আমরা প্রকৃতিকে, বনভূমিকে, একবারে বনাঞ্চলকে যদি আমরা কেটে ঘর বাড়ি সব কিছু করে থাকি, তাহলে কিন্তু প্রকৃতি আমাদের শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের প্রয়োজন অনুযায়ী যেটুকু দরকার সেটুকু আমরা ব্যবহার করব, বাকি যে জায়গাটুকু থাকবে সেই পরিমাণে আমরা বনায়ন কর্মসূচি, সামাজিক যে বনায়ন কর্মসূচি রয়েছে, সেই সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আমরা সেখানে বৃক্ষরোপণ করব। এটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন। বর্তমানে দেখো সরকার আমাদের সরকার প্রধান অনেকগুলা বিষয় হাতে নিয়েছে, যেমন সামাজিক বনায়নে রাস্তার পাশে গাছ লাগাচ্ছে, তারপরে তোমার হলো বিভিন্ন যে পার্কের ভিতরে গাছ লাগাচ্ছে, তারপরে মনে করো তোমার বাড়ির ছাদে অনেকে টবে অনেকে গাছগাছালি লাগাচ্ছে। এটা কি করতেছে? এই যে এগুলো কিন্তু সামাজিক বনায়নের কিন্তু একটা অংশ। সমাজ প্রকৃতিটাকে রক্ষা করার চেষ্টা করেছে। এটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। সুতরাং আমরা আমাদের নিজেদের প্রয়োজনে, আমরা বেঁচে থাকার তাগিদে নিজেদের প্রয়োজনে কিন্তু আমাদের বনভূমি রক্ষা করা প্রয়োজন। তোমরা হয়তো জেনে থাকবে যে একটা দেশের ভূমির পরিমাণ অনুযায়ী 25% বা 25% কিন্তু বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় আমাদের কিন্তু 16-17% বনভূমি রয়েছে। আস্তে আস্তে সেগুলো কিন্তু আরো কমে আসতেছে। এই জন্য সরকার আমাদের অনেক উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছে এই বৃক্ষগুলোকে সামাজিক কর্মসূচির আওতায় আনার জন্য। আমরা বিভিন্ন এইসব কারণে বনভূমি আমাদের রক্ষা করা প্রয়োজন। এখন আসো বাংলাদেশ কিভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তোমরা জেনে খুশি হবে যে আমাদের দেশ, আমাদের মহামান্য প্রধানমন্ত্রী উনি কিন্তু আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ আমাদের মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তবে আমাদের জাতিসংঘ, আমি তোমাদের আগেও একটু কিছু আলোচনা করেছি
যে প্রথম আমাদের ছিল হলো এমডিজি কিন্তু আমরা অর্জনে সক্ষম হয়েছি। এরপরে ধারাবাহিকতা অনুযায়ী জাতিসংঘ কিন্তু আমাদের দিয়েছে হলো এসডিজি কিন্তু আমরা আস্তে আস্তে সক্ষমের দিকে বা শর্ত পূরণের দিকে যাচ্ছি। এসডিজি যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের দেশটাও কিন্তু একটা জেনারেলি নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আমরা সেই অনুপাতে কিন্তু কাজ করে যাচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে বাংলাদেশ কিভাবে মধ্যম আয়ের দেশে পরিণত পারে, যে এমডিজি যে লক্ষ্যগুলো ছিল এগুলো আমরা পূরণ করতে সমর্থ হয়েছি। তারপরে এসডিজির যে অভিষ্টগুলো রয়েছে এগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে আসো পরিবেশের অবয়ব। আমরা জানি যে আমাদের পরিবেশকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো সামাজিক পরিবেশ। প্রাকৃতিক এই জন্য বলা হচ্ছে যে পরিবেশের অবয়ব, মানে পরিবেশ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে সামাজিক পরিবেশ। একদিকে আমাদের যেমন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা প্রয়োজন, প্রাকৃতিক পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে, অন্যদিকে আমাদের সামাজিক মানুষের কারণে যে পরিবেশটা রয়েছে এই সামাজিক পরিবেশটা কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, একটা যদি না থাকে আরেকটা হুমকির সম্মুখীন হবে। একটা যদি হুমকির সম্মুখীন হয় তাহলে মনুষ্য জীবের জন্য বা প্রাণীকুলের জন্য বেঁচে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসো এসডিজি ক্ষেত্রে তিনটি তোমাদেরকে বলি। এসডিজি যে আমরা অর্জন করব, এই এসডিজির ক্ষেত্র কি কি ক্ষেত্রে এগুলো আমরা কোন কোন ক্ষেত্রে এগুলো আমরা পালন করব বা কোন কোন ক্ষেত্রে এগুলো আমরা প্রয়োগ করব, সেক্ষেত্রে তোমাদেরকে বলি যে এসডিজির ক্ষেত্র হচ্ছে তিনটি। একটা হলো পরিবেশ, একটা হলো অর্থনীতি, একটা হলো সমাজ। এই তিনটা কিন্তু আবার একে অপরের সাথে জড়িত। তাহলে পরিবেশ এসডিজির ক্ষেত্র হচ্ছে তিনটি, একটা হলো আমাদের পরিবেশ, দুই নম্বর হচ্ছে অর্থনীতি, তিন নম্বর হচ্ছে সমাজ। আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে, অর্থনীতির সাথে সামঞ্জস্য থাকতে হবে এবং সমাজের সাথে মিল রেখে কাজ করতে হবে। এখানে তোমাদের দেখো টেকসই উন্নয়নের যে ধারা, সেই ধারা কিন্তু এই তিনটির ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে। ভালো করে বুঝো, এসডিজির যে অভিষ্টগুলো রয়েছে এই অভিষ্টগুলো কিন্তু আমাদের এই তিনটি বিষয়ের উপর কিন্তু মানে সীমাবদ্ধ থাকতে হবে। এই তিনটির কমও থাকা যাবে না, বেশি থাকা যাবে না, তিনটার ভিতরে সীমাবদ্ধ সাধারণত থাকে। তোমাদের বইতে এইভাবেই দেওয়া আছে, বেশি দুই একটা থাকতে পারে, অন্যান্য অভাবের ভিতরে থাকতে পারে, কিন্তু অবশ্যই এই তিনটার ভিতরে মিল বা সংগতি রেখে কাজ করতে হবে। তিনটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে সমাজ, অর্থনীতি, পরিবেশ, এই তিনটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের এই উন্নয়নের যে ধারাগুলো রয়েছে এগুলো কাজ করা হয়ে থাকে। এরপরে আসো আমি তোমাদেরকে বলি আরেকটা কথা বলি। বাংলাদেশ বলা হয়, এর আগে তোমাদের আগের অধ্যায়ে একটু বলেছিলাম, বাংলাদেশকে বলা হয় দুর্যোগ প্রবণ এলাকা বা ঝুঁকিপূর্ণ এলাকা। কিছু কিছু এলাকা রয়েছে বা পুরো সামগ্রিকভাবে পুরো দেশটা কিন্তু একটা দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে অনুকূল পরিবেশও রয়েছে, প্রতিকূল পরিবেশও রয়েছে। যেমন অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, যেমন আমরা বর্ষাকাল, সাগর, নদী, এগুলোতে কিন্তু আমাদের বন্যা, খরা, জলোচ্ছ্বাস প্রভৃতি এগুলো কিন্তু রয়ে আছে। হ্যাঁ, এগুলোর সাথে তাল মিলিয়ে, এগুলোর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের এই অভিষ্টগুলো কিন্তু অর্জন করতে হচ্ছে, সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা একটু চেষ্টা করেছি মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য, কিন্তু এই যে আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু দুর্যোগ কিন্তু লেগেই থাকে। হ্যাঁ, আমাদের দক্ষিণ অঞ্চল যে দেশগুলো ডিস্ট্রিক্টগুলো রয়েছে, ডিস্ট্রিক্টগুলো কিন্তু আমাদের দুর্যোগের দিকে মানে দুর্যোগ লেগেই থাকে, বন্যা বলো, জলোচ্ছ্বাস বলো, টর্নেডো বলো, সাইক্লোন বলো। হ্যাঁ, তা এই যে টেকসই এবং এই টেকসই উন্নয়নের অভিষ্টগুলো রয়েছে কি স্বাস্থ্যসম্মত ব্যবস্থা, স্যানিটাইজারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, উপযুক্ত আবাসনের ব্যবস্থা, এগুলো কিন্তু আমাদের অভিষ্ট কিন্তু রয়েছে। সরকার কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে পালন করে যাচ্ছে যাতে অভিষ্টগুলো অর্জন করা সম্ভব হয়। ঠিক আছে, আর এগুলো এই আমাদের পরিবেশ যে কথা বললাম, পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সংগঠিপূর্ণ থাকতে হবে। অর্থনীতি বলতে কি
যে শুধুমাত্র একজন টাকার পাহাড় হবে, 1 কোটি টাকা একজনের কাছে থাকবে, একজনের কাছে 5 টাকাও থাকবে না। যা হোক, একটা ভারসাম্য রক্ষার কথা এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারে যেন সবার মধ্যে একটা ভারসাম্য বিরাজ করে। এই কথা এখানে বলা হচ্ছে। আবার সমাজের কথা বলতে সমাজের প্রত্যেকটা মানুষ যেমন সমান কিছুটা হলেও সমান সুযোগ সুবিধা পায়, আইনের শাসন বলো, খাওয়া দাওয়ার দিক দিয়ে বলো, স্বাস্থ্য সেবার দিক দিয়ে বলো, সমাজের প্রত্যেকটি মানুষই যেন কিছুটা হলেও সমানভাবে সমান সুযোগ সুবিধা পায়। এই কথাগুলো কিন্তু এখানে বারবার বলা হচ্ছে যে পরিবেশের দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে, সমাজের দিক দিয়ে যখন সামঞ্জস্যপূর্ণ হবে তখনই তাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন। তাছাড়া কিন্তু সম্ভব হবে না। এখানে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম আমাদের দেশে নগরায়ন ও শিল্পায়ন, একটা দেশ যখন নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ, তারপর উচ্চ আয়ের দেশে যখন পৌঁছে যাবে তখন কিন্তু সে দেশে অবশ্যই ন্যাচারালি নগরায়ন ঘটবে, শিল্পায়ন ঘটবে। নগরায়ন মানে কি? নগর, সবকিছু নগর কেন্দ্রিক হবে। আর শিল্প যদি না থাকে, কারখানা যদি না থাকে, সে দেশে উন্নয়ন সম্ভব নয়। আমাদের সবেরই প্রয়োজন, কিন্তু সেটা যেন পরিবেশের কোনো ক্ষতি না করে এমন জায়গায় কোনো কিছু করা যাবে না যেখান থেকে আমাদের মানুষের হুমকির সম্মুখীন হবে, পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। এই পরিবেশ থেকে যাতে পরিবেশের ক্ষতি থেকে এগুলোকে রক্ষা করে কিন্তু আমাদের শহরাঞ্চল করতে হবে, নগরায়ন করতে হবে এবং শিল্পায়ন করতে হবে। সুতরাং এই যে পরিবেশ, অর্থনীতি ও সমাজ, এই তিনটার ভিতরে ভারসাম্য রেখেই কিন্তু আমাদের এগুলো করা সম্ভব। আমি নগরায়ন করতে গিয়ে আমি বনাঞ্চলকে ধ্বংস করতে পারবো না, আমি আমার ফসলের জমিকে ধ্বংস করতে পারবো না, শেষ করতে পারবো না। আর যদিও প্রয়োজনের তাগিদে আমরা এগুলো করতেছি, কিন্তু অনুরূপভাবে অনুরূপ পন্থায় বা অনুরূপ কোনো কিছু যেন আমরা অন্য জায়গাতে সৃষ্টি করতে পারি, সেরকম সৃষ্টি করার পরে কিন্তু আমাদের এগুলোকে কিন্তু করতে হবে। সুতরাং নগরায়ন যেমন আমাদের একদিকে দরকার আছে, শিল্পায়ন দরকার আছে, শহরাঞ্চল দরকার আছে, অন্যদিকে আমাদের সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশেরও দরকার আছে। এগুলোর মধ্যে আমাদের একটু ভারসাম্য বজায় রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে। তাছাড়া আমাদের টেকসই উন্নয়ন কিন্তু কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এরপরে আসো এসডিজি অর্জনে বাংলাদেশের করণীয় কার্যক্রম। আমরা বললাম যে এসডিজি অবশ্যই হলো 17টি, কিন্তু এক এক দেশের পরিবেশ, এক এক দেশের জনসংখ্যা, এক এক দেশের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে হয়ে থাকে। যেমন বাংলাদেশে পরিবেশ কিন্তু অন্যান্য দেশের সাথে আলাদা। বাংলাদেশে যেমন ধরো 6টি ঋতু বিরাজ করে, অন্য দেশে কিন্তু 3টি আছে, 4টি আছে, আবার কোনো দেশের 2টিও রয়েছে। এটা হলো প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে পার্থক্য। অনুরূপভাবে বাংলাদেশের মানুষের অল্প আয়তনের দিক দিয়ে মানে অল্প আয়তনের দেশ, কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক রয়েছে। এই জনসংখ্যাকে যখন আমরা কাজে লাগাতে পারবো তখনই কিন্তু আমাদের উন্নয়নটা সম্ভব হবে। সেই কথা এখানে বলতেছে যে এর উপর ভিত্তি করে জাতিসংঘ আমাদের এখানে 7টি কার্যক্রম বেঁধে দিয়েছে। এই 17টি থাকবেই, তার ভিতরে নির্দিষ্ট করে আমাদের 7টি কার্যক্রম আমাদেরকে বেঁধে দিয়েছে। এই 7টি কার্যক্রম 100% আমাদেরকে করতে হবে। যদি এই 7টি কার্যক্রমের যদি একটু করা সম্ভব না হয় তাহলে আমাদের টেকসই উন্নয়ন সম্ভব হবে না। তোমরা একটু তোমাদের শেষের পৃষ্ঠায় একটু দেখো, 150 নং পৃষ্ঠায় একটু দেখো। এখানে বাংলাদেশে যে 7টি কার্যক্রম টেকসই উন্নয়ন অর্জন করার জন্য এই 7টি কার্যক্রম দেওয়া আছে না, তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসতেছে এগুলো তোমাদের কাজে লাগতে পারে। এই 7টি কার্যক্রম সুন্দর করে সিরিয়াল করিয়া তোমরা এগুলো মুখস্থ করে নিবা। শুধুমাত্র এখানকার পরীক্ষার জন্য নয়, তোমাদের যে ক্লাস 8-এর যে পরীক্ষাগুলো হবে, মানে অর্থাৎ জেএসসি যে পরীক্ষাটা হবে, সেগুলো কিন্তু তোমাদের এখানে 100% কাজে লাগতে পারে ইনশাআল্লাহ, আশা করি। যাও তোমরা এইগুলো একটু সুন্দর করে সিরিয়াল করে 1 2 3 4 5 6 7 এগুলো করে একটু সুন্দর করে ফাইন্ড আউট করে একটু মুখস্থ করে নিবা, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। যখন আমি একটু বলি পঞ্চবার্ষিকী কল্পনায় অন্তর্ভুক্ত, অর্থাৎ পঞ্চবার্ষিকী মানে কি, যে কোনো আমরা প্রকল্পগুলো করবো মোটামুটি সেজন্য টেকসইগুলো হয়। 5 বছর সর্বনিম্ন ধরা হয়েছে, যে সর্বোচ্চ 5 বছর না সর্বনিম্ন 5 বছর একটা কাজের এরিয়া ধরা হয়েছে, যে এর ভিতরে কাজটা করতে হবে, যে কতদূর পর্যন্ত টেকসই হয় সেটা দেখার জন্য। 2 নম্বর হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা।
আমরা মাশাআল্লাহ এটা স্বীকার করতে পারি আজকাল যে আমি যখন ছোটবেলায় দেখেছি 1 বিঘা মাটিতে 4 মণ 5 মণ ধান হতো অনেক কষ্টে, আর এখন সেখানে কিন্তু মাশাআল্লাহ মোটামুটি 25-30 বা কোনো ধান 35 কোনো ধান উৎপন্ন হয়। এদিক থেকে আমরা বলতে পারি বাংলাদেশ শস্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক যথেষ্ট উন্নয়ন সাধন করেছে। 2 নম্বর, মা ও শিশু মৃত্যুহার হ্রাস। আমরা এর আগেও দেখেছি যে সন্তান প্রসব করতে গিয়ে অনেক মায়ের কিন্তু মৃত্যুবরণ করেছে, অনেক সন্তানই কিন্তু মারা গেছে। এখন বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে, যার ফলে শিশু মৃত্যুহার, তারপরে মা মৃত্যুহার এগুলো কিন্তু অনেক কমে গেছে। এখন নেই বললেই চলে, 2-1টা ব্যতিক্রম ছাড়া এগুলো কিন্তু হয় না। এরপরে আসলে দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয় ও নিরাপদ পানি। এটা একটা তোমাদেরকে বলি, এটা একটা খারাপ অবস্থা যে কিছুটা হলেও আমরা বলি, আমরা যখন ছোট থেকে দেখেছি আজ থেকে 25-30 বছর আগে, যেমন ধরো এই দেশে বৃষ্টিপাত হইতো, সময়ে বৃষ্টিপাত হতো, অনেক নদী নালা খাল বিল তোমার জলাশয় ছিল, যেগুলোতে অনেক মাছ পাওয়া যেত, অনেক পানি পাওয়া যেত, বর্ষাকালে অনেকগুলো ফসল আবাদ করা হতো। কিন্তু বর্তমানে দেখো আমাদের চারপাশে তাকালে দেখা যাবে যে সেরকম কিন্তু নদী নালা কিন্তু পানি নাই, মাছ তো নেই বললেই চলে। যেটুকু নর্দমার মতো হয়ে আছে সেগুলো ময়লা, জলাশয় ময়লা আবর্জনা দিয়ে ভরা। আমাদের উচিত উন্নয়নটাকে যদি গতিশীল টেকসই করতে চাই, তাহলে আমাদের এই নদী নালা খালবিলকে আমাদেরকে আবার বাঁচিয়ে রাখতে হবে, আবার নতুন করে ওদেরকে কি করতে হবে, ড্রেজিং করতে হবে, পরিষ্কার করতে হবে, যাতে করে নদী ভরা মাছ থাকে, নদী ভরা পানি থাকে। তাহলে একদিকে পানি যেমন তার গতি পাবে, অন্যদিকে বন্যা ঘটনাও কমে আসবে। তারপর আছে কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি। গত সপ্তাহে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে মানুষের তৈরি কিছু গ্যাস ওজোন স্তরের সমস্যা করতেছে, যেমন সিএফসি, সিএফসি, হ্যালোন, এই গ্যাসগুলো কি করতেছে, পৃথিবীকে উত্তপ্ত রাখে, উষ্ণ রাখে। আমরা চেষ্টা করব যাতে আমাদের এই গ্যাসগুলো নিঃসরণ কম হয়, যাতে মানুষের বসবাসের জন্য হুমকি স্বরূপ না হয়, সেদিকে আমরা একটু খেয়াল রাখবো, তাহলে এটা করা সম্ভব। এরপর আছে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ। তোমাদেরকে বলি যে আগেকার দিনে একটু এভাবেই বলে দিই, তোমার কিভাবে দেবা বুঝতে পারতেছি না, যে পাস করাটা ছিল কঠিন কিন্তু চাকরি পাওয়াটা ছিল সহজ। কিন্তু বর্তমানে দেখো পাস করাটাই হচ্ছে সহজ, পরীক্ষা দিয়ে আমরা পাস করতে পারি, কিন্তু চাকরি করতে যাও জুতোর তলা, জুতো যা আছে সব ছিঁড়ে বেড়ে যাবে, কিন্তু চাকরি পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে যে শিক্ষার গুণগত মান, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থাকে গুণগত মানের দিক দিয়ে যেন প্রত্যেকটা শিক্ষার্থী যেন গুণগত মান সম্পূর্ণ শিক্ষা অর্জন করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের টেকসই উন্নয়ন সম্ভব হবে। এরপরে আসো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ ও অংশীদারিত্ব বৃদ্ধি। তোমাদেরকে বলি, একটা দেশ যখন জনগণ, গণতান্ত্রিক দেশে জনগণ সাধারণত ভোটাধিকার গ্রহণ করে থাকে, আর এই ভোটাধিকার যখন গ্রহণ করা হয় তখন অনেকগুলো সাথে অনেকগুলো প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকে, যেমন নির্বাচন কমিশন আছে, প্রশাসন আছে, তো বিভিন্ন ধরনের অনেক প্রতিষ্ঠান থাকতে পারে। এগুলোকে শক্তিশালী করতে হবে, আর যখন এগুলোর জবাবদিহিতা থাকবে, একজনের কাছে আরেকজনের জবাবদিহিতা থাকবে, সরকার, পুলিশ তাদের কাজের জন্য, বা বিরোধী দল যারা থাকে তাদের কাজের জন্য যারা সমালোচনা করতে পারে, এরকম যদি সুযোগ সুবিধা থাকে তাহলে সেই দেশগুলো উন্নত করা সম্ভব। এখন আমি ক্ষমতায় আছি, যদি কোনো ভুলভ্রান্তি করি, আমার বিরোধী দল যেগুলো থাকে তারা সমালোচনা করতে পারে, আমাদের তাদের ভুল ত্রুটিগুলো কি তাদের সামনে তুলে ধরতে পারে, এতে করে একদিকে তারা সংশোধনের সুযোগ পায়, অপরদিকে কি হয়, অপরদিকে দেশটা উন্নতির দিকে এগিয়ে যায়। আর যখন জবাবদিহিতা না থাকবে তখন সেখানে স্বেচ্ছাচারিতা বিরাজ করবে। আমরা অবশ্যই আমাদের দেশ অনেক সুন্দর গণতান্ত্রিক একটা দেশ, আস্তে আস্তে এগুলোর দিকে এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, আমি এটাই আশা করি। আচ্ছা, এরপরে আসো সর্বোপরি তোমাদেরকে বলি, শেষে একটা কথা বলি যে উন্নয়ন কি। উন্নয়ন কি আমরা খালি এত কথা বললাম টেকসই, এখন একটু বুঝি যে উন্নয়নটা কি। উন্নয়ন হলো এমন এক কর্মধারা যেখানে উন্নয়নের সাথে সাথে
এই নেতিবাচক দিকগুলো প্রশমনে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করতে হয়। তোমাদেরকে একটু আরো বিস্তারিতভাবে বলি যে উন্নয়নটা হচ্ছে কোনো কিছুর ইতিবাচক পরিবর্তন। উন্নয়ন মানেই হবে ইতিবাচক পরিবর্তন, কখনো নেতিবাচক পরিবর্তন হবে না, উন্নতির দিকে অগ্রসর হবে। তাহলে আমরা বুঝতে পারি যে উন্নয়ন হচ্ছে কোনো এক অবস্থা থেকে আরেক অবস্থার ইতিবাচক পরিবর্তন। এটা কখনো নেগেটিভলি হবে না, নেগেটিভ হলে সেটাকে কখনোই উন্নয়ন বলা যাবে না। উন্নয়ন বলতে তাকে অবশ্যই ইতিবাচক পরিবর্তন নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা একটু ইন্ডিকেট করে দিতে পারো। এরপরে আসো তোমাদের সামনে যে পরীক্ষাটা রয়েছে, তারপরে এই অধ্যায় থেকে অল্প সময়ের ভিতরে যেটুকু পড়াশোনা করা সম্ভব হলো, যেটুকু বোঝানো সম্ভব হলো, আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আমার নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা আমাকে লিংক দিতে পারো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এরপর আসো বাড়ি তোমাদের কিছু কাজ দিয়েছি, যেমন ধরো এমডিজি এর লক্ষ্যগুলোর একটি তালিকা তৈরি করো। প্রথমেই পৃষ্ঠার শুরুতে অধ্যায়ের শুরুতে যে তোমাদের দেখালাম ওই জিনিসগুলো সুন্দর করে তালিকা করে একটা তালিকা করবা নাম্বার দিয়ে দিয়ে। এরপর আসো এসডিজি অর্জনে বাংলাদেশ কি কি করছে তার তালিকা তৈরি করো। এসডিজি অর্জনে বাংলাদেশ কি কি করছে তোমাদের অধ্যায়ের শেষের 7টি কাজ রয়েছে, কার্যক্রম, যেটা এতক্ষণ বললাম। এই কার্যক্রমগুলো তোমরা সুন্দরভাবে ফাইন্ড আউট করে নোট হিসেবে তৈরি করবা। আমি তোমাদেরকে হিন্টস সব দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তোমরা এগুলো বাসায় বসে থেকে কাজগুলো করবা। এরপরে আসো এসডিজি অবিষ্টগুলোর একটি তালিকা করো। এখন এসডিজিটার যে কথা বললাম, অবিষ্ট 17টি অবিষ্ট রয়েছে চিত্রের ভিতরে। ওই চিত্রের ভিতরে যে অবিষ্টগুলো 17টি রয়েছে এগুলোকে তালিকা তৈরি করে ফাইন্ড আউট করবা, নোট করবা। বনভূমি রক্ষা করা কেন প্রয়োজন? বনভূমি রক্ষা করা কেন প্রয়োজন যে কথাগুলো বললাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমাদের নিজের মেধা খাটিয়ে এই কাজগুলো তোমরা করবা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এসডিজি সম্পর্কে আমরা একটু জানতে পারলাম। এসডিজি কাকে বলে, এসডিজি কি, হ্যাঁ, তারপরে এমডিজি কাকে বলে, এমডিজি কি, এগুলোর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি, অভিষ্টগুলো সম্পর্কে জানতে পারলাম। জাতিসংঘ সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে মধ্যমায় দেশে পরিণত হতে হলে আমাদেরকে কি কি করতে হবে সেগুলো মোটামুটি ইনশাআল্লাহ আমরা আলোচনা করেছি। তোমাদের ক্লাসে মনোযোগী হয়ে থাকো, এই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করো। যে জিনিসগুলো বললাম, নৈতিকের কথা বললাম, এগুলো একটু ফাইন্ড আউট করো, তাহলে তোমাদের এগুলো কাজে সহায়ক হবে। তোমাদের আর কি কোনো সমস্যা আছে কিনা আমি বুঝতে পারতেছি না। যদি কোনো সমস্যা থাকে আবারও বলি, আমার নাম্বার তোমাদের কাছে সবার কাছে আছে, তোমরা আমাকে ফোন দিতে পারো। আশা করি কোনো সমস্যা নাই। আমাদের ক্লাস শেষের দিকে তোমরা সবার শেষে একটা কথা বলি, আমরা বাড়িতে থাকি আর যেখানেই থাকি নিরাপদে থাকবো, সুস্থ থাকবো। আরেকটা কথা বলি, অবশ্যই তোমরা হেলায় খেলায় সময়গুলো নষ্ট করো না, মূল বইটা একটু ভালো করে পড়ো, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, আল্লাহ হাফেজ।